সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। মিজানুর রহমান বাদল একজন মোটর শ্রমিক। জুলাই আন্দোলনের শেষ ভাগে এসে যোগ দেন ছাত্রদের সঙ্গে। 6 আগস্টের মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনলে তিনি 4 তারিখ রাতেই বেরিয়ে পড়েন। মিরপুর এলাকা তখন থমথমে, হাজারো ছাত্র জনতার মুখোমুখি হাসিনার খনি বাহিনী। 5 আগস্ট দুপুরবেলা গণভবন থেকে হাসিনার পালায়নের খবর চাউর হতে শুরু করে। তখনই বেলা 3টার দিকে মিরপুর মডেল থানার সামনে গুলিবিদ্ধ হন 41 বছর বয়সী বাদল। অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি দুচোখ গুলিবিদ্ধ মিজানুর রহমান বাদল। আমরা তার মুখেই শুনব কি ঘটেছিল সেদিন, তারপর কি হলো, এখন কেমন যাচ্ছে তার দিনগুলো। অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ সম্রাট হোসেন, পেশায় বাস চালক। সম্রাট গুলিবিদ্ধ হন 19 জুলাই বেলা 3:30টায় নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায়। সেই থেকে হাসপাতালেই কাটছে তার জীবন। তিনিও আজ বলবেন তার সঙ্গে নিপীড়নের সেই সব ঘটনা। মিজানুর রহমান বাদল ও মোহাম্মদ সম্রাট হোসেন, আপনাদের দুজনকেই আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা মিজানুর রহমান বাদল ও সম্রাটের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। 41 বছর বয়সী মিজানুর রহমান বাদলের গ্রামের বাড়ি উত্তরের জেলা লালমনিরহাট সদর উপজেলায়। ছোটবেলা থেকেই থাকেন ঢাকায়। পেশায় একজন গাড়ি চালক। মাসিক আয় 30,000 টাকার মধ্যে। তাই বেশ আগে থেকেই 2 কন্যাসহ স্ত্রীকে রেখে আসেন গ্রামের বাড়িতে। সেখানে পরিবারের অন্যান্যদের সঙ্গে তারা বাস করে আসছে। 13 ও 7 বছর বয়সী মেয়ে দুটি পড়াশোনা করে গ্রামের মাদ্রাসায়। জুলাইয়ের শেষ দিকে আন্দোলন দমাতে রাজধানীতে কঠোর কারফিউ জারি করে হাসিনা সরকার। সে সময় বেকার হয়ে পড়েন বাদল। মিরপুর যে এলাকায় তিনি থাকেন সেখানে প্রতিদিনই তখন মানুষ হত্যা করছে পুলিশ। তবুও রাজপথে মানুষের কমতি নেই। আগস্টের 1 তারিখ থেকে সাধারণ মানুষের সঙ্গে মাঠে নামেন মিজানুর রহমান বাদলও। এলাকাবাসীর সঙ্গে মিশে প্রতিদিন সকাল থেকে রাত অবধি রাজপথে পুলিশের সঙ্গে লড়াই করেছেন বাদল। গুলির সামনে দাঁড়িয়ে করেছেন বিক্ষোভ। লাঠি হাতে কখনো মেতেছেন ধাওয়া পাল্টা ধাওয়ার খেলায়। 5 আগস্ট সোমবার পঙ্গপালের মতো রাজধানীর অলিতে গলিতে বেরিয়ে পড়ছে সাধারণ মানুষ, যাদের লক্ষ্য হাসিনার অপরাধ ভেন্যু গণভবন দখল করবে। বৃহত্তর মিরপুরের রাজপথে তখন লাখ লাখ মানুষ মুক্তির নেশায় জীবনকে তুচ্ছ করে এগিয়ে চলছে সামনের দিকে। বিভিন্ন স্থানে তখনও গুলি করছে হাসিনার পুলিশ বাহিনী। মিরপুর মডেল থানার সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত মিজানুর রহমান বাদল। গুলিতে 2টি চোখের পুরোটাই নষ্ট হয়ে গেছে তার। চোখে মুখে 31টি এবং হাতে 3টি গুলি নিয়ে এখন অসহ্য যন্ত্রণার জীবন কাটাচ্ছেন যুবক মিজানুর রহমান বাদল। তবে ছোট 2টি মেয়ে ও স্ত্রীকে নিয়ে কিভাবে চলবে আগামীর দিনগুলো, এটি ভাবলে শরীরের এই যন্ত্রণাকেও তুচ্ছ মনে হয় মিজানুর রহমান বাদলের কাছে। দুশ্চিন্তায় অবশ হয়ে আসে তার পুরো শরীর ও মনের যন্ত্রণা তখন বেড়ে যায় কয়েক গুণ। জামালপুর জেলার ইসলামপুরের সিরাজাবাদ গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জে বসবাস করছেন মোহাম্মদ সম্রাট হোসেন। বাবা একাব্বর আলী ও মা চমকফুল বেগম। স্থানীয় বিদ্যালয় থেকে সম্রাট 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে কর্মের সন্ধানে আসেন শিল্প শহর নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলে যুক্ত হয়ে আওয়ামী সরকারের দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান তুলেন দৃপ্ত কণ্ঠে। 19 জুলাই শুক্রবার রাজধানী ঢাকা সহ সারা দেশে ব্যাপক নিধন যজ্ঞ চালায় হাসিনার ফ্যাসিস্ট বাহিনী।
তাদের সে হামলায় সারা দেশে জ্যামিতিক হারে বাড়তে থাকে হতাহতের সংখ্যা। বেলা 3:30টার দিকে বন্দর নগরী শিবু মার্কেট এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন সম্রাট হোসেন। গুলিতে তার দুটি চোখ প্রায় অন্ধ। এক চোখে সামান্য একটু আলো অবশিষ্ট থাকলেও দীর্ঘমেয়াদে তা থাকবে কিনা তা নিয়ে শঙ্কিত চিকিৎসকরা। এই শঙ্কা ভর করছে সম্রাটের মনেও, কেননা 3 বছরের ছোট্ট কন্যা সন্তানের মুখটা এখনো ঝাপসা দেখেন সম্রাট। চোখের সামনে মেয়েকে বড় হতে দেখা হয়তো আর হবে না। বাকিটা জীবন হয়তো এভাবেই সংসারে ও সমাজে বেঁচে থাকতে হবে তাকে। এই আশঙ্কা আর আতঙ্ক কেড়ে নিয়েছে 31 বছর বয়সী সম্রাটের চোখের ঘুম ও মনের সুখ, দিয়েছে রাজ্যের দুশ্চিন্তা, যা থেকে আদৌ মুক্তি মিলবে কিনা তা কেউ জানে না। দর্শক, প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনবো তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব ঘটনা। প্রথমেই যাচ্ছি মিজানুর রহমান বাদল। আপনি তো একজন দিন আনা দিন খাওয়া মানুষ, একজন শ্রমিক, গতর খাটান, সংসার চলে, জীবন চলে। এই আন্দোলনে আপনি কিভাবে জড়ালেন এবং কিভাবেই বা গুলিবিদ্ধ হলেন? চোখের আলো হারিয়ে এখন গোটা পৃথিবী অন্ধকার হলো, কিভাবে সেই ঘটনাটি আমাদেরকে একটু বলুন। গত আগস্টের 1, 2, 3, 4 টানা আন্দোলন করেছিলাম। সেটা হচ্ছে, আমি যেহেতু মিরপুর ডিওএসএসে থাকি, তো আমি ব্যাচেলর থাকি, আমার পরিবার গ্রামে থাকে, তো আমি যতটুকু বেতন পেতাম ধরেন 28 থেকে 30,000 টাকার মধ্যে আমি পেতাম বেতন। তো ওই টাকায় আমার পরিবার আর কি ঢাকায় রেখে চালা সম্ভব হচ্ছিল না। সে কারণে আমার পরিবার গ্রামে থাকে। আমার বড় মেয়ে 13.5 বছর মাদ্রাসায় পড়ে, ছোট মেয়ে সেও মাদ্রাসা পড়ে, ওর বয়স 7 বছর, এবং আমার ওয়াইফ মা বাবা আছেন, ওরা গ্রামেই থাকেন, আমি ঢাকায় থাকি। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হচ্ছে, গ্রাম হচ্ছে আমাদের আসলে জেলা হচ্ছে লালমনিরহাট, আচ্ছা আচ্ছা, রংপুর বিভাগের মধ্যে। 4 তারিখ আমরা মিরপুর ডিওএসএসেই টানা আন্দোলন করি মিছিলের মাধ্যমে। কেন আপনি আন্দোলনে গেলেন? কেন? আপনি তো একজন দিন আনা দিন খাওয়া মানুষ। দিন আনা দিন খাওয়া মানুষ, ঠিক আছে স্যার। আমার জুলাইয়ের 29 তারিখ থেকে আমি বন্ধ পাই, তো আমি বাসায় থাকি। তো বাসায় থাকতে থাকতে আমার অনুভব হয় যে এখানে এত চিল্লাচিল্লি, আমি কেন চিল্লাচ্ছি না? কারণ অনেক সাধারণ মানুষও আছে, মানে আপনার সন্তানের বয়সী অনেক শিশুরা মরে যাচ্ছে, গুলিবিদ্ধ। সত্যি আমি টিভিতে দেখতে পাচ্ছি। আমরা যেহেতু আমরা বর্তমান মোবাইল চালাতে অভ্যস্ত, তখন আমরা মোবাইলেও দেখতে পাই এইসব খবর। এই খবরগুলো দেখে নিজের কাছে একটু অন্যরকম ফিল হয়েছে যে আসলে মানুষগুলো এমন করতেছে, ছোট বাচ্চারা মরতেছে, সবাই মরতেছে, সাধারণ মানুষ মরতেছে, ছাত্ররা মরতেছে, মানে বৃদ্ধ লোক মারা যাচ্ছে, রিক্সাওয়ালারা মরতেছে। আমি তো একজন এই দেশের নাগরিক, আমি এই দেশেই বসবাস করি, সে হিন্দু হোক মুসলিম হোক। এই বিষয়গুলোতে আমার কাছে কি মানে একটু অন্য ফিল হয়েছে, মানুষ কিভাবে মারা হচ্ছে কেন? আমি দেখলাম হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, সামনাসামনি গুলি করা হচ্ছে। এই মৌলিক অধিকারটা বা নিজের স্বাধীনতাটা বা আমরা যে স্বাভাবিকভাবে সবার সাথে কথা বলবো, এই জিনিসটা হারিয়ে যাচ্ছে, আমাকে এইসব ফিল হচ্ছে। তারপর আমি আর থাকতে পারিনি। আগস্টের 1, 2, 3, 4 মিরপুর ক্যান্টনমেন্টে এমআইএসটি বিওপি এখানে স্টুডেন্টরা আছেন, ছেলে বা মেয়েপুর মানে এরকম আছেন, ছাত্রছাত্রীরা আছেন। বা মিরপুর ডিএসএস, ওখানে তো ডিএসএস তো আর্মির অফিসাররাই থাকেন। তো রিটায়ার্ড পার্সন যারা আছেন, ওদের ছেলে মেয়ে বা ওদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করেন তারা, বা বাচ্চারা বা ওনাদের ওয়াইফরা, রিটায়ার্ড পার্সন সবাই রাস্তায়। আমরা একটা সীমাবদ্ধতাই ছিলাম, যেটা বলে আমরা ডিএসএস এর ভিতরেই ছিলাম, গেট টু গেট। এই রাস্তাগুলো শুধু রাউন্ড দিতাম, যে আমরা বের হতাম না। লাস্ট আমাদের ওখানে কর্মসূচি হলো যে আগামী 6 তারিখে আমার লং মার্চ টু শাহবাগ, যেটা ঢাকায় করার কথা ছিল। সবাই সারা দেশ থেকে আসবে, ওখানে লং মার্চ হবে, ওখানে সবাই জড়ো হবে। তা এটা কোনো কারণে এটা 1 তারিখে আগাই গেছে, অর্থাৎ 5 তারিখে নিয়ে একদিন আগে নিয়েছে, আমি অতটুকু শুনতে পেলাম। তো আমরা তো এখানে আমাদের মানে সম্মানভাবে একটা যদি কথা বলতে চাই, তো এখানে যারা রিটায়ার্ড পার্সন আছেন তারা তো অনেক বয়স্ক লোক, আমরা তো তাদের ছেলের মতো, তাদের বয়সের তুলনায় অনেক তরুণ, আমরা তরুণ। তো আমাদের সাথে এখানে এমআইএসটি বিওপির যারা ছাত্র আছেন, স্টুডেন্ট আছেন, ছাত্রছাত্রীরা আছেন, তারা, আমরা এবং আমাদের মতো যারা বয়সের লোক আছে তারা এক সময় যাবে, আর বয়স্ক যারা আছেন তারা এক সময় যাবে। 2টা টাইম হলো, 1 ঘন্টা আগ পিছু, হয়তো বা অন্যরা আগে যাবে অথবা আমরা আগে। এটা আপনারা নিজেরা আমাদের যদি বেয়াদবি হয় তাদের সামনে, অনেক মিছিলের সময় অনেক কিছু আমরা বলতে পারি, অনেক কথা বলতে পারি, এটা যেন বেয়াদবি না হয়। তো ওনারা শাহবাগের উদ্দেশ্যে রওনা দিলেন। অনেকে এখান থেকে ভেঙে আবার যারা
পিছনের সাইড ছিলেন, তারা অনেক সময় ওই করছে কি এই আপনার গণভবন যেখানে সেখানের দিকে অগ্রসর হয়েছেন, আর বেশিরভাগ মানুষ শাহবাগে চলে গেছেন। যখন ওখানে জড়ো হওয়া শেষ, তো ওখান থেকে আবার আমাদের অনেকেই আবার ওখান থেকে করছে কি যে সব মিলিয়ে আবার গণভবনের দিকে আসা শুরু করছে। ওখানে যখন মোটামুটি দেখছেন এখন লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে, জমায়েত হয়ে গেছে, তখন এরা শক্তি পেয়েছে যে আমরা এখন শক্তিও পেয়েছি, এখন আমরা গণভবনের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। অলরেডি চলেও আসছে। পরে আমরা 11টা থেকে 11টার একটু পরে, কিছুক্ষণ পরে হবে, আমরা ওখান থেকে রওনা দিয়েছি গণভবনের দিকে। গণভবন না, আমরা মিরপুর থেকে আমরা গণভবনে ইয়াতে গেছি, প্রথমে শাহবাগ গেছি। শাহবাগ থেকে যখন আমরা দেখছি না জমায়েত হয়ে গেছে অলরেডি অনেক লক্ষ লক্ষ মানুষ, চারিদিকে মানুষে ভরপুর, তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা এখন গণভবনের দিকে যাব। এর মধ্যে আবার কিছু কিছু লোক বলছে যে ঢাকা শহরে তো অনেক থানা আছে, থানাগুলোতে অনেক পুলিশ আছে, তো এই পুলিশগুলো আমাদেরকে হামলা করার সুযোগ পেতে পারে। তা এখানে আবার অনেকেই করছে কি যে থানার আশেপাশে বা একটু দূরে কেউ বসে বা কেউ চায়ের আড্ডায় বা কেউ গল্পের মাধ্যমে ছড়ে ছিটে ছিল, যাতে এখান থেকে কেউ মানে হামলার জন্য আমাদের কাছে না যায় বা ওই গণভবনে না যায় বা শাহবাগে না যায়। কিছু কিছু মানুষ যেভাবে জমায়েত হয়ে আসছিল, এটা আমাদের একটা মানে থানাগুলো আপনারা ঘিরে রেখেছি, সামনাসামনি না হলেও কাছাকাছি আছি, যাতে এরা যাতে সরাসরি দিয়ে ওখানে হামলা করতে না পারে, আমরা যেন এদেরকে অবরুদ্ধ করে রাখতে পারি, এটা আমাদের ধারণা। তারপরে ওখান থেকে আমরা 1 নম্বরে এসে মোটামুটি ওখানে জমায়েত হয়ে থাকলাম। তো এই খবরটা যখন আমার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালিয়ে যায়, তো এই খবরটা আসলে আমরা আগে শুনতে পাই না, এটা আমরা শুনতে পাইছি ঠিক 3টার একটু পরে। গণমাধ্যম বলতে আমি মোবাইলে পেয়েছি এটা। তো 1 নম্বরে থাকা অবস্থায় তখন আমরা গণমিছিল নিয়ে, আনন্দ মিছিল নিয়ে আমরা অগ্রসর হতে থাকলাম। যেহেতু আমার মিরপুর বাসা, ডিএসএস বারো দিয়ে যেতে হবে, তো আমি চিন্তা করলাম এই মিছিলটা নিয়ে সামনে দিয়ে আমি 2 নম্বর হয়েও যেতে পারবো অথবা 10 নম্বর হয়েও বাসা চলে যেতে পারবো। এখন আনন্দ মিছিল, এখন তার কোনো সমস্যা নাই, খুব একটা আনন্দ, বিশ্বাস করবেন না স্যার, আমি আসলে কিভাবে বলবো, মানে আমার রক্তটা মানে এমন হচ্ছে যে আসলে কি একটা আনন্দ ফিল হচ্ছে, জনগণ সাধারণ মানুষ কি একটা আনন্দ ফিল যে করতেছে। আসলে দোকানদার, ওখানে ফুটপাতের দোকানদার আসলে মিরপুর শাহালির সামনে যে কতগুলো ফুটপাতের দোকান আছে, ওরাও মনে হয় যে দোকান ফেলিয়ে চলে আসছে, রিক্সাওয়ালা মনে হচ্ছে যে দোকান রিক্সা রেখে চলে আসতেছে, এত একটা আনন্দ। এই আনন্দ মিছিল নিয়ে যাওয়ার সময় কি আর বলবো, আমরা কান্না আসতেছে কিন্তু কাঁদতে পারতেছি না, কারণ হয়তো বা চোখের পানি পড়লে হয়তো বা আমার কথাগুলো বলতে পারবো না। বলেন। মিরপুর 1 থেকে যখন আমরা 2 নম্বর কাছাকাছি চলে যাই, কত 12 থেকে 13 মিনিটই লাগবে, বেশি লাগার কথা না, জোর 15 মিনিটই লাগছে হেঁটে যেতে, মিছিল নিয়ে যেতে। থানাটা ওই পারে, অর্থাৎ রাস্তার ওই পারে, আর আমি ঠিক ওই থানার অপোজিটে কিন্তু একটা পূর্ণিমা রেস্টুরেন্ট আছে, নাম হয়তো শুনেছেন, অনেকে চেনেন। ওখানে একটা ওভার ব্রিজ আছে রাস্তা পার হওয়ার, ওই ওভার ব্রিজটার পাশে একটা গাছ ছিল। তো গাছটা এত দূরে উঁচা হওয়ার পর থেকে 2টা ভাগ হয়ে গেছে। পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, যাওয়ার পথেই অনেক ছেলে, অনেক পুরুষ, মানে বয়স্ক বা কম বয়সী ছেলে পেলে ওই গেটটা ধাক্কাধাক্কি করতেছে থানার। আমরা কিন্তু রানিং গেম ছিলে, সেটা দেখা যাচ্ছে রাস্তার ওই পারে, আমরা এই পার দিয়ে চলে যাচ্ছি বাম দিক দিয়ে, আর আমার ডান দিকে হচ্ছে থানাটা, 2 নম্বর মডেল থানা। ওই ধাক্কাধাক্কির মাধ্যমে কিছু লোক গেটটা ভেঙেই ভেতরে চলে গেছে, সত্য কথা তো আমাকে বলতেই হবে। তো ওখানে মনে হয় 8 থেকে 9 জন পুলিশ ছিল, আমরা দেখি নাই। যখন গোলাগুলি করতেছে তখন দেখতেছি ওনারা ছাদে, ওই পুলিশগুলো। আর একটা টি-শার্ট পরার লোক ছিল, উনি ওই ডিফেন্সেরই হবে, আর পুলিশেরও কেউ ঊর্ধ্বতন কর্মকর্তা হবে অথবা ওসিটিসি হতে পারে, ওনার হাতে ওয়ারলেস। ওই গুলি শব্দটা শুনে আমরা যে যতটুকু পারি দৌড়াদৌড়ি করতেছি, ছুটাছুটি করতেছি। কিন্তু ওই যে গাছটার কথা বললাম স্যার, ওই গাছটার নিচে আমরা বসে পড়ি। ওখানে 2 জন মহিলাও ছিলেন আর 5-6 জন ছেলে ছিল, আমিও ছিলাম। বসে পড়ি, অনেকজন শুতেও পড়ছি, মানে শুয়ে পড়ছি যে একটু পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা এখান থেকে যাব। কিন্তু পাশে যে একটা গলি স্টেডিয়ামের দিকে চলে গেছে, আমরা যেতে পারতেছি না এই ভয়ে, যদি গুলিটা লাগে। অনেকেই আবার দেখতেছি তাকাই ওই ফাঁকটা দিয়ে, 2 গাছের যে ফাঁকটা, ওই ফাঁকটা দিয়ে দেখতেছি ডিভাইডার, রাস্তাতে মাঝখানে ডিভাইডার থাকে, ওই ডিভাইডার নিচ দিয়ে উপর হয়ে বা শুয়ে শুয়ে আস্তে আস্তে আগাচ্ছে, যেমন আর্মিরা ট্রেনিং দেয়। সত্যি কথা, এই ধরনের দেখতেছি। তো ওই 2 গাছের যে ইয়াটা ছিল, যে গাছটা যে মিলে গেছে, ওই ফাঁকটা দিয়ে আমি তাকাচ্ছি যে গুলি করতেছে। তার ঠিক 3 সেকেন্ড পরে আমার কাছে পিঁপড়ার মতো একটা, মানে কিছু একটা কামড় দেওয়ার মতো ফিল হলো। 2 সেকেন্ড পরে আমি দেখি না, 2 চোখেই
দুই চোখেই আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার চোখ মনে হয় যে পুড়ে যাচ্ছে, এরকম ফিল হচ্ছে। তা আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কি হলো, আমাকে কি লাগলো, গুলি যদি লাগে তা এত মানে তো বুঝলাম না কেমন গুলি। পরে হাত দিয়ে দেখি আমার চোখগুলো মনে হয় পড়ে যাচ্ছে, রক্ত জব জব করে পড়ে যাচ্ছে। আমি খুব অসহায় স্যার, 3-4 মিনিট উঠে দাঁড়াইছি, যেদিকে যাচ্ছি ধাক্কা খাচ্ছি, আমি তো দেখতেছি না, পুরো অন্ধকার। আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ যে এত বড় একটা জিনিস আমাকে তৌফিকে রাখছে বা আমার কপালে রাখছে আমি জীবনে ভাবতে পারি নাই। মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অটোমেটিক্যালি বের হচ্ছে মুখ দিয়ে। এটা আল্লাহ যে আমার কপালে দিছে, এটা পাওয়া আমি আল্লাহর কাছে আসলে লাখ লাখ শুকরিয়া, এই কথা মুখ দিয়ে বের হচ্ছে। আর ওই 3-4 মিনিটের মধ্যে আমি এতটা ক্লান্ত হয়ে গেছি, কিভাবে বলবো, মানে ব্লাড বের হতে হতে অনেকখানি ক্লান্ত হয়ে গেছি, মানে দুর্বল হয়ে গেছি। আর ছুটাছুটি করতেছি, কিছু না কিছুর সাথে বাড়ি খাচ্ছি, ধাক্কা খাচ্ছি, হয় মানুষের সাথে খাচ্ছি, হয় কোনো গাছের সাথে, বা ওই ব্রিজটা যে একটা ছিল ওভার ব্রিজ সেখানের সাথে। আমার কাছে আরেকটা মনে হলো যে স্যারের সাথে যদি একটু কথা বলতে পারতাম, আমার স্যার তো মিরপুর ডিএসএস থাকে, হয়তো আমাকে নিতে পারতো, দেখতে পারতো, সেটাও পারছি না। আমার কাছে একটা বাটন ফোন ছিল আর একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল। এই দৌড়াদৌড়ির মধ্যে আমি দুইজনকে ধাপ করে ধরছি, যখন ধরতে পারছি তখন বুঝতেছি যে দুইজনকে ধরছি। আর আমার কাছে মনে হলো টি শার্ট পরা, আমার কাছে মনে হলো যে ওনারা স্টুডেন্ট হবেন, দেখতে তো যেহেতু পাচ্ছি না। তো ওনাদের কাছে রিকোয়েস্ট করলাম, ভাইয়া আমাকে একটু হাসপাতালে নিয়ে যান না। এই ফিলটা হওয়ার কারণ হচ্ছে স্যার, ওই যে আমি লা ইলাহা ইল্লাল্লাহু বের হচ্ছে, এর মধ্যে আরেকটু মনে হচ্ছে আমি যদি হাসপাতালে যেতে পারতাম আমার মনে হয় আমি বেঁচে থাকতে পারতাম। আরেকটা মনে হচ্ছে আমার মৃত্যুটা কিভাবে ছিল, আমার ওয়াইফের সাথে কি একটু কথা বলতে পারতাম না, আমার মা বাবার সাথে। মানে এতটা অবাক লাগতেছে যে আমার মৃত্যুটা কিভাবে ছিল, আল্লাহ কি আমার মৃত্যুটা এইভাবে রাখছে। মানে আপনার মধ্যে মৃত্যু কেন আসলো, চিন্তাটা আসলো কেন? আমি তো দেখতেছি না, আমি তো অনেক ক্লান্ত হয়ে গেছি। এই 3-4 মিনিটে আপনি বুঝতে পারছিলেন, আপনি বুঝতে পারতেছি যে আমার মনে হয় এইভাবে মৃত্যুটা হবে। আমি কোথায় যাবো এখন দেখতেছি না, আমি কোন হাসপাতালে যাব, কার কাছে যাব, কাউকে ফোন করবো সেটা তো বুঝতেছি না, ডায়াল কলে কার নাম্বারটা আছে সেটা তো বুঝতেছি না। মানে আমার মাথায় খালি 3-4টা জিনিস মনে পড়তেছে, আমি একটু মানে আমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারতাম। তারপরে ওই দুইজন আপনাকে কি হসপিটাল, তারপরে ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম, ভাই আমাকে যদি একটু হাসপাতালে নিয়ে যান আমার জন্য খুব ভালো হয় ভাই, প্লিজ ভাই, অনেক রিকোয়েস্ট করলাম। আল্লাহর কি ইচ্ছা ওনাদের মনটাও নরম হলো, ওনারাও দৌড়াদৌড়ি করতে ছিল, ধরতে ফেলছি। পরে ওনারা আল্লাহর কি ইচ্ছা আমাকে মিরপুর 10 অরিজিনাল 10 অলোক নামে একটা হাসপাতাল আছে, যেহেতু আমি একজন ড্রাইভার পেশায়, তো আমার ঢাকা শহরটা প্রায় 90% চেনা স্যার, কিন্তু এখন চিনতে পারতেছি না। ওই অলোক হাসপাতালে নিয়ে বেডে শোয় আমাকে একটা স্যালাইন দিল যাতে আমি একটু সুস্থ থাকি। আমি তো দেখতেছি না। আর আমার ওই বাটন ফোনটা যে ভাই দুটো আমাকে ওখানে ভর্তি করাইছে সেই ভাইদেরকে বলছি, মোতালেব নামে স্যার আছে, নূরজাহান নামে আমার বউ আছে, যেহেতু বাটন ফোন ওই নামগুলোতে ফোন দেন যে আমি আমার কি অবস্থা এই বিষয়গুলো বলেন। তো ওনারা আল্লাহর কি ইচ্ছা ওনারা অনেক হেল্প করছে আমাকে, ওনারা হেল্প করছে বলে আমি আজকে বেঁচে আছি আল্লাহর রহমতে। আমাকে ইনজেকশন দেওয়ার পর ওনারা কথা বলতেছে কন্টিনিউ স্যারের সাথে বা আমার ওয়াইফের সাথে, পরে এগুলো জানতে পারছি, এগুলো তো আগে জানতে পারি নাই। কত 15 মিনিট হবে হয়তো বা 20 মিনিট হবে, এর মাঝামাঝি সময়ে আমার আর একটা ফোন ছিল ডান পকেটে, এটা আমার একটা আইফোন ছিল, কেউ আমাকে গিফট করছে, আমার বোন জামাই বিদেশে থাকে, এই ফোনটা ছিল ডান পকেটে আর মানি ব্যাগ ছিল পিছনে। আরেক ব্যক্তি, আমি বেডে শোয়া, আমাকে স্যালাইন দিয়ে আছে, আর ব্যক্তি এসে আমার ফোনটাই টানতেছে আর মানি ব্যাগটাই টানতেছে। প্রশ্ন করলাম, ভাই এটা টানতেছেন কেন? আপনার পরিবারের সাথে কথা বলবো। আমি ভাই আমার এটা টাইনেন না, আমার সাথে পরিবারের সাথে কথা বলার জন্য আমার একটা বাটন ফোন, যে ভাইরা আমাকে এখানে ভর্তি করে দিছে তারা কথা বলতেছে অলরেডি, আপনি এটা টাইনেন না, আমি খুব অসুস্থ লোক, আমাকে বিরক্ত করেন না। বিশ্বাস করেন স্যার 5 বার টানছে এই ফোনটা, এবার মানি ব্যাগটা দিয়ে কি আমার পরিবারকে ফোন দেবে? মানসিক অবস্থাগুলো চিন্তা করছেন মানুষের কি অবস্থা। আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি, সে আসছে চুরি করতে। আমার কাছে এটাই অনুভব হচ্ছে। 15-20 মিনিট পরে অনেক মানুষ হয়ে গেল, মানে চিৎকারের শব্দে আমি বুঝতেছি অনেক মানুষ এখানে আহত, হয়তো আরো অনেকে আসছে। চিৎকারে হাসপাতালটা মানে খুব মাথায় আর নিতে পারতেছি না। ওই মুহূর্তে ওখানের স্টাফ অথবা ডাক্তাররা আমাকে বললো, ওনাদেরকে বললো যারা আমাকে ভর্তি করাইছে, যে 2 জন আমাকে ভর্তি করাইছে, তাদেরকে বললো যে ওনার অবস্থা খুবই খারাপ,
তো এই স্যালাইন তো লাগাই দিয়েছি, তো ওনাকে অন্য হাসপাতালে নিয়ে যান। আমাকে ওখান থেকে নামাইয়ে, কোলে করে নামাইয়ে রিক্সা, অটো রিক্সায় উঠাইয়ে, বুঝতেছি যে একটা অটো রিক্সা চলে তো বোঝা যায় যে একটা শব্দ করে, কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি না 1%ও। দারুস সালাম রোডে ডেল্টা লাইফ হাসপাতাল আছে, ওই হাসপাতালে নিয়ে যায়। এই চলার পথে স্যার, যেহেতু স্যালাইনটা একজনের হাতে আর একজনের আমি বুকে হেলান দিয়ে আছি, সিরিজটা খুলে যায়। খুব দুঃখের কথা, সিরিজটা খুলে যায় আর ব্লাড আরো বের হতে থাকে। কিছুক্ষণ পর অবশ্য ব্লাডটা বন্ধ হয়েছে, ওনারা বলতেছে ভাই ব্লাডটা বন্ধ হয়ে গেছে। ওই যারা আমাকে নিয়ে গেছে তারা বলতেছিল সবকিছু, আমি শুনতেছি কিন্তু দেখতে পাচ্ছি না, ওনার কথা কিছুটা মানে মনে করতে পারতেছি। আর অতটা সেন্সলেস হই নাই, তবে কিছু কিছু জিনিস মনে পড়তেছে। তারপরে কি মানে ডেল্টা হাসপাতাল? তারপরে হাসপাতালে আমাকে নিয়ে যায়, ওদের রিসিপশনের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আরেকটা স্যালাইন ওনার ব্যবস্থা করে দেয়। এর মধ্যে আমার স্যারের ভাইরা এবং আমার স্যারের কেয়ারটেকার ওই বাসার 3 জন আসছে, কথা বলতেছে। তখন আমি কথা বলতে আমি চিনে ফেলছি যে আমার স্যার, কেয়ারটেকার, স্যারের ভাইরা। কথা শুনে আমি চিনতে পারছি। স্যার আমাকে সান্ত্বনা দিচ্ছে, আমি স্যার দেখে আমি আরো কান্না শুরু করলাম। তো আমাকে কিন্তু আর ডেল্টা লাইফের উপরে আর উঠানো হয় না, রিসিপশনের নিচে মানে আছি, কথা বলতেছে রিসিপশনের ওখানে, মানে রিসিপশনের কথাটাতে বলতেছে, আমি এটা শুনতেছি। ওনারা ওখান থেকে একটা স্যালাইন দিয়ে দিল। আবার ওই একটা রিক্সায়, অটো রিক্সায়, ওটা না হলে হয়তো বা অন্য রিক্সায় আমাকে নিয়ে যাওয়া গেল চক্ষু হাসপাতাল, মানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হসপিটাল, যেটা শেরেবাংলা নগরে অবস্থিত। ওই 5ই আগস্ট আনুমানিক কটা হবে, 5টা হবে সম্ভবত, বিকেল 5টা সম্ভবত। এই 1.5 ঘন্টার মধ্যে আমি এদিক সেদিক। তো ওই স্যার, 2 স্যার, মানে স্যারের ভাইরা, আমাদের ওই কেয়ারটেকার, আসলে কেয়ারটেকার বলাটা আসলে আমার জন্য মানে লজ্জাজনক কিনা জানি না, ওই ভাই ছিলেন, কেয়ারটেকার ভাই ছিলেন, স্যার এবং স্যারের ভাইরা। আর ওই যে আমাকে যে প্রথমে নিয়ে গেছিলেন যে স্টুডেন্ট, 2 জন স্টুডেন্ট, মানে আমার মনে হচ্ছে স্টুডেন্টই হবে, ওনারাও গেছে সাথে, ওই রিক্সাই করে। আর ওনারা হয়তো অন্য রিক্সায় আসছে স্যাররা। দিয়ে আমাকে প্রায় 1.5 ঘন্টা লাগছে আমাকে ওই হাসপাতালে অ্যাডমিট করা, মানে বেড পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত। তো রক্তাক্ত অবস্থায় আমাকে যাই হোক 1.5 ঘন্টা বা 50 মিনিট এরকম লাগছে, মানে অনুমান করছি আমি এটা। তারপরে বেডে নিয়ে স্যালাইন দিচ্ছে, বেডে নিয়ে। এরপর কি চিকিৎসা শুরু হতে কত সময় লাগলো? চিকিৎসা শুরু হতে স্যার আমার অপারেশন কিচ্ছু হয়নি, এখনো পর্যন্ত হয়নি। এখন হয়েছে, তো আমি যেটা হয়েছে সেটা দিয়ে আমি শেষ করি। এই 15 দিন, অর্থাৎ 5 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত আমাকে প্রায় 70টারও বেশি ইনজেকশন দিয়েছে, 6টা থেকে 7টা স্যালাইন দিয়েছে, আর অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিয়েছে, যেটা আমার প্রতিনিয়ত 8টা থেকে 10টা ট্যাবলেট খাওয়া লাগতো, কোনোদিন 9টা, কোনোদিন 8.5টা, অর্ধেক ট্যাবলেটও খাওয়া লাগছে। 10টা পর্যন্ত খাইছি, এক এক ট্যাবলেট থাকে এরকম, 3 বেলা ট্যাবলেট। আমাকে ডিসচার্জ করে দেয় 19 তারিখ, অর্থাৎ 5 তারিখে আমি ভর্তি হই, আগস্টের 5 তারিখ, 14 দিন পরে। আর 19 তারিখে আমাকে ডিসচার্জ করে দেয়। তাহলে সেদিন সহ যদি হিসাব করে দেয়, আমাকে 14 থেকে 15 দিন হয়। বাসায় চলে যাই, যেহেতু আমি একজন আর্মি পার্সনের ড্রাইভার ছিলাম, ওনাদের অনেক পরিচিত আছে। আর এখানে একটা ম্যাডাম আমাকে হেল্প করছে, যে উনি আমাকে ওই হাসপাতালে জাতীয় চক্ষু বিজ্ঞানে দেখতে গেছিল, ওই ম্যাডামটাই আমাকে আবার সিএমএস এ ভর্তি করাইছে। কারণ ওখানে ওই ভর্তি করার একটা অপশন ছিল যে আহতরা এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবে। যাই হোক, আমি 22 তারিখ, অর্থাৎ আগস্টের 22 তারিখ, 19 তারিখ বাসায় আসছি ডিএসএস, 3 দিন থাকার পরে 22 তারিখ আমি সিএমএস এ ভর্তি হই। ওই মাসেরই, ওই আগস্টের মাসের 29 তারিখ আমাকে বাম চোখ অপারেশন করা হয়, সিলিকন অয়েল দেওয়া হয় আর একটা লেন্স দেওয়া হয়। এবং ওখানে অপারেশন করছেন লেফটেন্যান্ট কর্নেল ডক্টর বিলাল স্যার, আর্মি পার্সন। অপারেশন করে সাকসেসফুল বলে আমাকে বেডে নিয়ে আসা হয়। তো পরের দিন আমাকে ব্যান্ডেজ খোলা হয়, অর্থাৎ 29 তারিখে আমাকে অপারেশন করা হয়, 30 তারিখে আমাকে ব্যান্ডেজ খোলা হয়, আর বলা হয় অপারেশন সাকসেসফুল, আলহামদুলিল্লাহ, আপনি একটু দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আপনার চোখে যেহেতু সিলিকন অয়েল আছে, সেটা রিমুভ হতে 1 থেকে 3 মাস লাগবে, অর্থাৎ 30 দিন থেকে 90 দিনের মধ্যে আপনার সিলিকন অয়েলটা রিমুভ করব আমরা, তারপরে হয়তো বা কিছুটা আরো দেখতে পারবেন ইনশাল্লাহ। তবে এখন ঝাপসাটা দেখতে পারবেন। এখন কি আপনি ঝাপসা দেখছেন? অনেকটা ঝাপসা স্যার, এটা একটা গল্পও আছে, মানে দেখতে পাচ্ছেন? কিছু দেখতে পাচ্ছি, আপনি বসে আছেন, সাদা না কি কালার শার্ট এটা আমি বুঝতেছি না, তবে আমার কাছে মনে হয় সাদা শার্ট, মানে একটা মানুষ টাইপের কিছু বসে আছে, কিন্তু আপনি চোখ আপনার আছে কিনা সেটা আমি বুঝতেছি না।
আচ্ছা, আপনি মানে যে অবয়বটা দেখতে পাচ্ছেন। আপনি মুখ তো দিয়ে এরপরে মানে এরপর কতদিন ধরে চিকিৎসা চলবে? যাই হোক স্যার, আমার ওই 7 দিন পরে, যেহেতু আমি 22 তারিখ ভর্তি, 29 তারিখ অপারেশন, 31 তারিখ আমাকে ডিসচার্জ করে দিয়েছে সিএমএস হাসপাতাল। আমি আবার ডিএসএ 21 দিনের জন্য। তো আমি ওই মুহূর্তে আমার বাসা যেহেতু মিরপুর ডিএসএস, তো আমি ছোট্ট একটা রুমে থাকতাম ভাড়া। তো আমার ছোট মেয়েটা, আমার ওয়াইফ, ওরাও চলে আসে। 21 দিন পর আমি সিএমএস আবার যাই। আমার যেহেতু সিএমএস আমাকে 21 দিন পর ডাকছে, 21 দিনের একটা ডিস্টেন্স দিয়েছিল আমাকে। যাওয়ার পরে ওনারা আবার চোখ দেখেন, দেখে পরীক্ষা করেন। আলহামদুলিল্লাহ ওনারা বলেন, তা আমিও খুশি হলাম যে আল্লাহ, তুমি আমাকে কারো মাধ্যমে হলে আমাকে একটু সুস্থ করে দাও। আপনার কাছ থেকে আবারও শুনবো, আমরা একটু সম্রাট হোসেনের কাছ থেকে শুনে আসি তার সাথে ঘটে যাওয়া নিপীড়নের ঘটনাগুলো। সম্রাট, আপনি আসলে কিভাবে এই আন্দোলনের মুখে পড়ে গেলেন? আমি আন্দোলনের মুখে পড়ি যখন 16 তারিখ বা 17 তারিখ আমরা মোবাইলে বা বিভিন্ন খবরে দেখতে পারি যে একজন স্বৈরাচার শেখ হাসিনা সে গণহত্যার মুখে চলে গেছে, পাবলিককে গণহত্যা করতেছে, বা আমাদের মতো অল্প বয়সে বাস চালক, আপনি কেন আন্দোলনে নামলেন? আমি আন্দোলনে নামার কারণ একটাই, আমি বাস চালক ঠিক আছে, কিন্তু একটা স্কুলে হয়তো আমার ভাই আছে, হয়তো আমার ভাগিনে আছে, হয়তো আমার ছোট বোন আছে, কিংবা আমার ভাই আছে, ওদের উপরে যে গণহত্যাটা চলতেছে সেটা দেখার জন্য আর এটার প্রতিবাদের জন্য আমি আমার কাজ ফেলে রাজপথে নামি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে এরপরে মানে পুলিশের গুলির মুখে পড়ার আগে সে কথা বলবো, সেটা হচ্ছে 18 জুলাই শামীম উসমান কুখ্যাত গুণী শামীম, ওনার ছেলে ওয়াইন উসমান যখন 6টা গাড়ি লুট করে প্লাস অস্ত্র দিয়ে, প্রত্যেকটা ছেলেবেলের সাথে ছিল অস্ত্র এবং ওয়াইন উসমানের হাতেও ছিল অস্ত্র, ওদের গাড়িটা যখন আমি ভিডিও করতে যাই তখন ওই টিম থেকে আমাকে ইট পাটকেল মারে এবং দৌড়ানো দেওয়া হয়। আমি দৌড়ান খেয়ে ওইখান থেকে চানমারি সেনাবাহিনীদের একটা ক্যাম্প আছে বাউন্ডারি, ওই বাউন্ডারির ভিতরে পলাই, আমার সাথে আরেকজন লোকে পলা মুরব্বী, আমরা দুজন যখন দৌড় দিয়ে ওখানে পলাইতে যাই, আমি মোটামুটি একটা জঙ্গলের চিপায় বসে পড়ছি, কিন্তু ওই মুরব্বীটা ছোড়া বলটে গুলিবিদ্ধ হওয়ার পর আমি ওই অয়ন্দের গুলিতে, হ্যাঁ অয়ন্দের গুলিতে গুলিবিদ্ধ হওয়ার পর মুরব্বীটা এখানে পুরা যায়। এখন দেখতেছি মুরব্বীর দিকে প্লাস আমার দিকে ওরা সবাই দৌড়ে আসতেছে, তখন আমি নিজে বাঁচার জন্য ওয়াল টপকে ভিতর থেকে আবার অপর সাইডে চলে আসি। আসার পর ওইখান থেকে ওই পর্যন্ত আমি 18 তারিখের কথা, ওই পর্যন্ত আমি বাসায় চলে আসি। কারণ তখন আমার ভিতরে একটা ভয় চলে আসে, সেটা হচ্ছে যে আমি যেরকম একটা দৌড়ান খেলাম বা আমার পাশে যে ছিল ওই লোকটাতে গুলিবিদ্ধ হয়ে পড়ে গেল, ওনার পাশে যেহেতু আপাতত কেউ দাঁড়াইতে পারতেছে না, কেউ যাইতে পারতেছে না, এখন আমিও যদি যাই আমারও ঠিক এরকমই হবে। তারপরও আমি কি করলাম, বাসা থেকে ঘুরে আবার ওই মুরব্বীর কাছে যাই। যাওয়ার পরে দেখলাম যে ওই ওয়াইন উসমানের টিমটা নেই ওইখানে, শুধু মুরব্বীটাই জঙ্গলের পাশে বসে আছে। সাথে সাথে আমি আরেকজন লোককে রাস্তা থেকে ডেকে নিয়ে বললাম, ভাই এমন এরকম একটা লোক, ওনাকে হসপিটালে নিতে হবে। এই কথা বলে আমি একটা অটোতে উঠায় খানপুর পাঠিয়ে দিই। এই হলো 18 তারিখ। 19 তারিখ সকালবেলার কাহিনী হচ্ছে দুপুর 11টার দিকে যখন আমি চাষারায় যাই, চাষারায় যাওয়ার পর দেখতেছি যে ওই ওয়াইন উসমান এবং ওদের টিমের যে যত পোলাপান আছে, শুক্রবারে ছাড়া আপনি খবর নিলে দেখতে পারবেন, শুক্রবার দুপুর 11টা থেকে শুরু করে কুখ্যাত গুণী শামীম উসমানের ছেলে ওয়াইন উসমান 6টা বন্ধন বাস লুট করছে। কি দিয়ে? প্রত্যেকটা ছেলেপেলের কাছে, কারো কাছে দাও, কারো কাছে আছে বটি, কারো কাছে আছে রড, কারো কাছে আছে কিরিস, এগুলা নিয়ে 6টা গাড়ি সিরিয়ালে লুট করছে। লুট করার পর এরা কি করতেছে, একটা শোডাউন দিতেছে আপনি চিটাং রুট পর্যন্ত, আবার ওইখান থেকে ঘুরে আইসা আবার যেতেছে 2 নম্বরের দিকে, ওইখান থেকে আইসা আবার আপনার আসতেছে ইসের দিকে, চাষারার দিকে। তো এরকম একটা পরিস্থিতিতে যখন আমরা থাকি, এর মধ্যে ওদের বিরুদ্ধে আমরা কিছু জনগণ থাকি, জনগণ বলতে কিছু ছাত্র, কিছু জনগণ, কিছু আমার মতো এরকম কিছু লোক, আমরা ওদের সাথে ইট পাটকেল মারি। ওই মারা অবস্থায় ওইখান থেকে আমরা একটা দৌড়ন খাই। দৌড়ন খাওয়ার পরে জেলা পরিষদের ইউটার্নটা আছে, ওইখান থেকে দৌড়ে আমি শিউ মার্কেটের কাছাকাছি সস্তাপুর নামে একটা জায়গা আছে, সস্তাপুর রোডের মাথায় যখন এসে দাঁড়াই, তখনই আমি পুলিশ এবং আওয়ামী লীগের যে দোসররা ছিল তাদের গুলিতে আমি আহত হই। আহত এভাবে হই, একসাথে আমরা অনেকজন দাঁড়ানো ছিলাম। যখন ডান পাশ থেকে আইসা আমার এই জায়গায় বুলেট লাগে, আমার শরীরে মোটামুটি আপনার বুলেট লাগছে প্রায় 70টা প্লাস। আমার ডান চোখে 4টা বুলেট আছে, এখনো বার করতে পারে না, অপারেশন এই পর্যন্ত 4টা হয়েছে, ঠিক আছে। আর মাথার ভিতরে ব্রেনের সাইড দিয়ে এখনো 19টা বুলেট আছে, গত 1 সপ্তাহ আগের রিপোর্টও দেখা গেছে। যখন আমি ওখান থেকে গুলিবিদ্ধ হওয়ার পরে
আমার কয়েক মিনিট, মোটামুটি 2-3 মিনিট কোনো সেন্স থাকে না। সেন্স না থাকার কারণ একটাই, যখন বুলেটটা এসে লাগে আমার কাছে লাগলো যেন দৌড়ে আইসা যে কোনো একজন 10 কেজি ওজনের একটা হামার বা হাতুড় দিয়ে আমাকে এখানে বাড়ি দিল। আমি শুধু এটাই বলতে পারি, এছাড়া অন্য কিছু বলতে পারি না। যখন 2-3 মিনিট পর আমার সেন্স কিছুটা ফিরে আসে, দেখলাম যে আমি যে জায়গায় শোয়া ছিলাম স্যার, ওই জায়গায় ব্লাড মিনিমাম 2 ব্যাগ রক্ত তো হবে, বেশি হবে, কম হবে না। ওইখান থেকে ওঠার পর দেখতেছি যে আমার পাশে ওই মুহূর্তে আর কেউ নাই, শুধু আমি। তখন আমি শুধু একটা কথা বলতেছিলাম যে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। একটা চোখ দিয়ে ঝাপসা দেখতেছিলাম, আর যে চোখে বুলেট লাগছে এই চোখটাকে শুধু শার্ট খুলে বারবার মুছতেছিলাম। তো মোছার পর কিছুক্ষণ পর দেখতেছি যে চোখটা, এই শার্টটা ভিজে যাচ্ছে, ওইটার আবার চিপতেছি। চিপতে আমি হাসপাতালের দিকে রওনা হচ্ছি একা একা। পাশে যদি আমি কাউকে পাইতেছি বা ডাকতেছি, অনেকে আমার পাশে আসতেছে না। কয়েকজনকে ডাকার পর ওইখানে নাইম ভাই নামে একজন লোক ছিল, উনি আমাকে একটা অটোতে ওঠানোর পরে বলে যে ঠিক আছে, ওকে নিয়ে আমরা খানপুর যাই। খানপুর যাওয়ার পথের মধ্যে আমার জ্যাঠাতো ভাই, উনি অটো চালক, ওনার গাড়িতে আমি উঠি। ওঠার পর খানপুর যাই। খানপুর যাওয়ার পরে আমাকে মোটামুটি বিকাল 4টা বাজে, তখন মোটামুটি 3-4টা ইঞ্জেকশন দেয় আর প্রাথমিক কিছু চিকিৎসা দেয়, সেগুলো দিয়ে পরিষ্কার করে বলতেছে ওনার তো ট্রিটমেন্ট এখানে নেই, ওনার চোখ তো একটা বাতিল, ঢাকা মেডিকেল নিতে হবে। এই যখন বললো চোখটা বাতিল, হ্যাঁ, তখন আসলে কি এটি স্বাভাবিকভাবে মেনে নিতে পেরেছিলেন? তখন আমি শুধু চোখ বাতিল এটা ভাবি না, আমি এটাও মনে করছিলাম যে আমি হয়তো বা এইভাবে এই অবস্থায় মারা যাব। শুধু আপনার চোখের যন্ত্রণা স্যার, আমার শরীরে আরো 70টা প্লেট আছে, এগুলার যে একটা ব্যথা বা একটা যন্ত্রণা, মনে হচ্ছিল যে আমি হয়তো আর কয়েক সেকেন্ডের ভিতরে আল্লাহ পাক আমাকে নিয়ে নিবে, আমি চলে যাবো, আমি হয়তো আর বাঁচতে পারবো না। তখন তো প্রিয় মানুষগুলোর কথা খুবই মনে পড়ছে, খুবই মনে পড়ছিল। বাবা মা সর্বপ্রথম মনে পড়ছিল। মা তো নাই, মা আজ থেকে আরো 11 বছর আগে হারিয়ে ফেলছি। বাবা বাড়িতে থাকে, এখানে আমার ফ্যামিলি আছে, আমার একটা ছোট বাচ্চা আছে। মেয়েটার কথা বেশি মনে পড়তেছিল। আর যখনই মেয়েটার কথা ভাবতেছিলাম, তখন স্যার নষ্ট যে চোখটা, সেটাতে তো পানির কোনো অপশন নাই, শুধু রক্ত। ভালো চোখটা দিয়ে স্যার রক্ত, মানে পানি ছাড়া আর কিছু বের হয় নাই ওই মুহূর্তটাতে। তখন আমার পাশে একটা লোক দাঁড়ায়, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ বাড়ি, ওনার নাম হচ্ছে আহমদ। উনি আমার পাশে কিছু টাকা ব্যয় করে এবং দ্রুত চিকিৎসার জন্য সে আমাকে খানপুর থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত নিয়ে যায়। ঢাকা মেডিকেল যাওয়ার পথে আমরা অ্যাম্বুলেন্সটা 3-4টা জায়গায় আমাদের বাধা পড়ে। তোরা কি অমুক নাকি তুমুক নাকি, গুলি খেয়েছিস নাকি? যদি বলতেছি যে হ্যাঁ আমরা গুলিবিদ্ধ, তাহলে আমাদের গাড়িটা ঘুরাই দেওয়া হচ্ছে। কিংবা আমার সাথে যে আরেকজন ভাই আছে, আপনার বাচ্চা ওয়াইফ, তারা কি সাথে ছিল? না, তারা সাথে ছিল না। আমি খানপুর মেডিকেল যখন যাই, প্রাথমিক চিকিৎসা পাওয়ার পর যখন আমি 1200 টাকার অ্যাম্বুলেন্স ভাড়া যখন আমি 4500 টাকাটা ঠিক করা হয় আরেকজনের মাধ্যমে, তখন আমার ওয়াইফ এবং আমার ভাই বাচ্চা তারা তখন দৌড়ায় যায়। যাওয়ার পরে দেখলাম যে এই মুহূর্তটাতে আমি যদি আমার বাচ্চাকে কোলে নিই বা আমার ওয়াইফ যদি আমার পাশে বসে, আমি আমার বাচ্চা রেখে জেগে স্যার শুধু কাঁদতেছিলাম, অন্য আর কিছু না। চোখ দিয়ে শুধু কান্না আসছিল ওই মুহূর্তটাতে, আর কিছু আশা ছিল না বা আমার মুখে কোনো ভাষা ছিল না। তখন আমার ছোট ভাই ছিল আমার সাথে, ছোট ভাইটা বললো যে ভাবিকে নেওয়া লাগবে না, চলো শুধু আমরাই চলে যাবো। ঢাকা মেডিকেল আসলাম। আসার পর আমি তো, আমার অবস্থাটা আসলে খুবই খারাপ, কিন্তু মেডিকেলে আসার পর 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, এই কয়টা দিন স্যার এমন এমন সিন দেখছি। এক একটা অ্যাম্বুলেন্সে 3 জন, 2 জন, 4 জন করে পেশেন্ট নিয়ে আসছে। কারোর একটা মাথা নাই, কারোর 2টা চোখ নাই, কারোর একটা পা নাই। মানে আমি তো একজন মানুষ, আরেকজন অন্য মানুষকে দেখেও 2 চোখ দিয়ে শুধু পানি ছাড়া অন্য কিছু ছিল না। আর ওই আওয়ামী লীগের দোসরের টাইমটাতে আমার মনে হয় না বাংলার মাটিতে একজন সুস্থ ব্রেনতে ভালো একজন সাংবাদিক ছিল। যদি থাকতো, আমাদের যে বাস্তবতাটা, আমার যে ভিডিও ফুটেজগুলো নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল বা খানপুর, আজ পর্যন্ত দেখলাম না যে আমাকে নিয়ে এরকম একটা ভিডিও ফুটেজ কোন একটা সাংবাদিক কোথাও তুলে ধরছে বা সাধারণ একজন পাবলিক। এখন কি অবস্থা? এখন আমার অবস্থা আসলেই জুলাই থেকে এই পর্যন্ত 7 মাস প্রায়, আমি বাসায় সব মিলিয়ে স্যার 1 মাসও থাকতে পারি নাই। 4টা অপারেশন, এর পাশাপাশি মেডিকেলে যাইতে হয়, ওইখানে যাইতে হয়, এটা করতে হয়। এই খরচগুলো কিভাবে? খরচগুলো প্রথম যখন 19 তারিখ থেকে
আমাকে 20 তারিখে রিলিজ দেয়, রিলিজ পেপারটা দিয়ে আবার 10 মিনিট পর রিলিজ পেপার নিয়ে নেয় ঢাকা মেডিকেল থেকে। নেওয়ার পর বলে আজকে আপনাদের যেতে হবে না, আপনি কালকে যান। পরের দিন আমাকে সকালবেলা 22 তারিখ আবার একটা রিলিজ পেপার দেয়, দেওয়ার পর বলে আপনারা চলে যান। চিকিৎসার খরচটা চললো কিভাবে? চিকিৎসার খরচটা সম্পূর্ণ নিজের পকেট থেকে ব্যয় করতে হয়েছে। 5 আগস্টের পরে কি পেয়েছেন? 5 আগস্টের পরে না, এর আগেই পেয়েছি। সেটা হচ্ছে যখন আমি 22 তারিখে ঢাকা মেডিকেল থেকে রিলিজ হয়ে আসি, রিলিজ হয়ে আসার পরে আধা ঘন্টা পরে ফোন দিয়ে যখন বলে আপনি মেডিকেল আসেন, তখন আমি আমার বাইকে বলি যে না, আমি আর এখন যাবো না ওইখানে আমার মন চায় না। ঠিক আছে, ওইখানকার ট্রিটমেন্টও ভালো না, ওইখানকার মানুষের আচরণও ভালো না, ওইখানে গেলে আমার চোখ ভালো হবে এরকম কিছু মনে হয় না। এই কথা বলে আমি ফোন রেখে দিই। ঠিক আধা ঘন্টা পর ফোন আসে আরেকটা আহত বাইক থেকে, যে ওনার নাম আনোয়ার, উনি এখানে আসছিল নুরুল আলম ভাইয়ের সাথে, আনোয়ার করে নাম, নারায়ণগঞ্জ থাকে। ও বলতেছে সম্রাট তুমি এখন আইসো না, আমরা যারা গুলি খাইছি ওদেরকে ডাইকে নাই না, শেখ হাসিনার দোসররা পুলিশরা গাড়িতে উঠায় নিয়ে যেতে অ্যারেস্ট করতেছে, এখন মেডিকেলে আসার কোনো প্রয়োজন নেই। তখন আর আমি আর আসি না। না আসার কারণে আমার বাসায় লোক পাঠায়, কে পাঠায় জানি না, সম্ভবত এগুলো আওয়ামী লীগের দোসররা বা ছাত্রলীগ যারা করতো এরাই। বাসায় লোক পাঠায়, কে গুলি খাইছে, কোথায় আছে, কি অবস্থা, এদেরকে ধরে আনো, থানায় নাও, অ্যারেস্ট করো, এই করো সেই করো, এরকম একটা বিভ্রান্তির ভিতরে আমরা পড়ে যাই। তখন শহরের বাড়িতে ছাড় আমার মা তো নেই, বাবা বাড়িতে থাকে, তা ফ্যামিলিতে উপার্জনকারী শুধু আমি একজনই। তখন মেয়েটা আর আমার ওয়াইফের কথাটা বেশি মনে পড়তেছিল, যে আসলে আমি তো শেষ, ওদের কি হবে, ওদেরকে আমি কোথায় যাব। আমার বয়স 2 মাস 2 বছর 3 মাস। আমার জন্য দোয়া করে আল্লাহ, বাবা মাফ করো। 2 বছর 3 মাস সন্তানের বয়স। আমার মনে হয় একমাত্র এই সন্তানের কারণে আমি আজ বেঁচে আছি স্যার। 2 বছর 3 মাসের একটা মেয়ে যদি বলতে পারে হে আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করো, আমি স্যার আহত হওয়ার পর আমার কোনো লোক লালসা ছিল না, ভালোবাসা ছিল শুধু সন্তানের প্রতি। আর সেই সন্তানের মায়া ভাব মহব্বতে আজ পর্যন্ত আমি বেঁচে আছি। এরপরে কি চিকিৎসা আর সহযোগিতা কি যখন জুলাই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তো রাষ্ট্রীয় সাহায্য সহযোগিতা পেয়েছেন, এখন কি অবস্থা আপনার চোখে? রাষ্ট্রীয় সাহায্য সহযোগিতা পাওয়ার মধ্যে পেয়েছি জুলাই ফাউন্ডেশন থেকে 1 লক্ষ টাকা। আর আপনার 1 মাস 2 দিন পর যখন আমি ঢাকা মেডিকেল থেকে আসলামই, তো 1 মাস 2 দিন পর, তার মানে আগস্টের 19 তারিখ যখন আমি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যাই ভর্তি হই, দ্বিতীয় অপারেশন হয়। হওয়ার পর বলতেছিল যে বাবা তোমার অপারেশনটা খুব সুন্দর হয়েছে। তো আমি ডাক্তারকে প্রশ্ন করি, স্যার আপনি তো আমার অপারেশন করলেন, ঢাকা মেডিকেল তো আমার বুলেট বার করতে পারেন, আমার ডান চোখে 4টা বুলেট, একটা বুলেটে কি বের করতে পারছেন? বাবা আমাদের সর্বচেষ্টা করছি, বের করতে পারি নাই, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। তখন আমি বলি যে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে সুস্থ করে। এখন কি আপনার ডান চোখে একটু দেখেন? একটুও দেখি না। ওই যে উনি বললো আপনাকে দেখে যে একজন মানুষ বসা আছে, আমি আমার এই হাতটাও দেখতে পারি না। মিজানুর রহমান বাদল, আপনাদের আসলে এই কষ্ট কোনোদিন শেষ হবে না, এই কষ্ট যত দিনই বলেন না কেন এই কষ্ট শেষ করা যাবে না। তারপরেও অনুষ্ঠানের খাতিরে আমাদের তো শেষ করতে হবে। ছোট্ট করে বলেন আসলে আপনি কি রাষ্ট্রীয় সাহায্য সহযোগিতা পেয়েছিলেন কিনা, চিকিৎসা সহায়তা? আমাদের জন্য যে জুলাই ফাউন্ডেশন একটা সেল আছে, তো সেই সেল থেকে আমি গত অক্টোবরে 1 লক্ষ টাকা পেয়েছি। সেকেন্ড ধাপের জন্য যেটা আমাদের কাগজপাতি অলরেডি আমরা জমা দিয়েছি জুলাই ফাউন্ডেশনে, তো ওনারা 2 লাখ টাকা করে দিবেন। বি ক্যাটাগরি বা এ ক্যাটাগরির জন্য হচ্ছে 3 লক্ষ টাকা। 2 চোখে। জি সম্রাট হোসেন, আজকে এই জায়গায় দাঁড়িয়ে একটি চোখে একটুও দেখেন না, অন্য চোখের অল্প মানে তাওটা তো এখন ঝাপসা দেখি, তাও আংশিক দেখেন। একটা শিশু বাচ্চা নিয়ে নিজের ফ্যামিলিতে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, কিভাবে আসলে সংসার চলছে বা ভবিষ্যৎ কি পরিকল্পনা? সাংসারিক জীবনে স্যার আমার লাইফে আমি অন্য কোনো কাজ শিখি নাই, তো শুধু একটা কাজই শিখেছি, সেটা হচ্ছে আমার লাইসেন্স ড্রাইভিং এর বয়স হচ্ছে প্রায় 8 বছর প্লাস। আমি ছোটবেলা থেকে এই কাজটাই শিখেছি এবং আন্তর্জাতিক চিটাং পোর্ট অথরিটি ড্রাইভার কার্ডও আমার আছে।
সেটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে রাষ্ট্রের কাছে আমরা যদি দেশের একজন জনগণ হিসেবে আমার ছাত্র ভাই ছাত্রী ভাইদের জন্য বোনদের জন্য যদি আমি রাজপথে নেমে থাকি, আমি যদি অঙ্গহানি হয়ে থাকি, একজন দেশের জনগণ হিসাবে প্রধান উপদেষ্টা এবং আপনাদের কাছে জানাবো বা বলবো, আমাদের খুব দ্রুত গতিতে রাষ্ট্রীয় স্বীকৃতি দরকার। সম্রাট, আপনাকে ধন্যবাদ। বাদল, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। মিজানুর রহমান বাদল কিশোরী দুটি কন্যা সন্তানের জনক। উত্তরের জেলা লালমনিরহাটের এই যুবক ঢাকায় পরিবহন সেক্টরে কাজ করে পরিবার পরিজন মোটামুটি সুখেই ছিলেন, কিন্তু হাসিনার পুলিশ বাহিনী তার সেই সুখ কেড়ে নিয়েছে। যে চোখের আলোতে দিনরাত হাড় ভাঙা পরিশ্রম করে সংসারের আলো জ্বেলে রেখেছিলেন, সেই চোখ দুটি আজ অন্ধ। নিজের স্ত্রী সন্তানদের এখনো আর দেখতে পারেন না তিনি। এই কষ্ট আর যন্ত্রণার কোনো উপমা হয় না। আর সম্রাট হোসেন, যে কিনা ফুটফুটে একটি কন্যা সন্তানের বাবা, ইঞ্জিনবাহী গাড়ি চালিয়ে ভালোই ছিলেন পরিবার নিয়ে। 24 মধ্য জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন যখন তুঙ্গে, তখন তিনি সামিল হন ছাত্রদের সঙ্গে। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ছাত্রদের মিছিলে শরিক হতেন নিয়মিত। এভাবে 19 জুলাই নগরীর শিবু মার্কেট এলাকায় পুলিশের গুলিতে আহত হন তিনি। দর্শক, এমন অসংখ্য বাদল ও সম্রাটের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি 24-এর নতুন বাংলাদেশ। আমাদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে শহীদদের ত্যাগের মূল্যায়ন হবে, আহতরা পাবে সুচিকিৎসা, আর তাদের পরিবারগুলো খুঁজে পাবে সান্ত্বনা। রাষ্ট্র সরকার তাদের পাশে থাকবে সব সময় সর্বাত্মকভাবে। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।